হ্যাঁ বলো, আগের দিনের কি কি অসুবিধা আছে বলে না। আমারও আজ তারা যেখানে ভ্যানুয়াল রূপে ভলিউমটা স্টেট ফাংশন এটা হচ্ছে। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা ডাউট ক্লিয়ারিং করি। হ্যাঁ দেখো, আমি এরকম একটা প্রবলেম দিয়েছিলাম যে ভ্যান ডর ওয়াল ক্যাশের জন্য ভলিউম একটা স্টেট ফাংশন, সেটা দেখাতে বলেছিলাম। এরকম একটা প্রবলেম ছিল। শো দ্যাট ফর ভ্যান ডর ওয়াল গ্যাস ভলিউম ইজ এ স্টেট প্রপার্টি বা স্টেট ফাংশন। তাহলে এরকম একটা প্রবলেম দেওয়া আছে। দেখো, এই প্রবলেমটা সলভ করার জন্য সবচেয়ে সহজ যে রাস্তাটা সেটা হচ্ছে এই যে ফর ভ্যান ডর ওয়াল গ্যাস আসছে দেখো, ফর ভ্যান ডর ওয়াল গ্যাস পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। তো এটা তাহলে আমি এটাকে গুণ করে ফেলছি। পিভি মাইনাস এন বিপি প্লাস এন স্কোয়ার বাই ভি মাইনাস এন কিউব এ বি বাই ভি স্কোয়ার ইকুয়াল টু এনআরটি। তো পিভিটাকে বাঁ দিকে রেখে বাকি সব ডান দিকে পাঠিয়ে দাও। এনআরটি প্লাস এন বিপি মাইনাস এন স্কোয়ার বাই ভি প্লাস এন কিউব এ বি বাই ভি স্কোয়ার। তাহলে এবার আমাকে বাঁ দিকে ভিটাকে রেখে বাকি সব ডান দিকে পাঠিয়ে দেওয়া যায়। এনআরটি বাই পি প্লাস এন বি মাইনাস এন স্কোয়ার এ বাই পিভি প্লাস এন কিউ এ বি বাই পিভি স্কোয়ার। পিভি স্কোয়ার এটা। আজ এবার প্রবলেমটা কি হচ্ছে দেখো, যে এটা করতে গিয়ে সমস্যাটা কেন হচ্ছে না, বাঁ দিকেও ভলিউম আছে ডান দিকেও ভলিউম আছে। তাহলে তুমি যে ভলিউমটাকে যে ফাংশন অফ টেম্পারেচার প্রেসার হিসেবে লিখবে সেটা তুমি দেখো লিখতে পারছো না, কারণ ডান দিকে ভলিউম রয়ে গেছে। তাহলে এখানে বেসিক্যালি ভলিউম ইজ এ ফাংশন অফ ভলিউম। তাহলে এই ধরনের ইকুয়েশনকে অনেক সময় বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, যে ভলিউমটা এখানে একটা ভলিউমের ফাংশন। সেই জন্য এটা করার জন্য আমি যেটা করছি, এটা অ্যাপ্রক্সিমেশন করে নিচ্ছি। সেটা হচ্ছে এনআরটি বাই পি প্লাস এনবি যেমন আছে রয়ে গেল মাইনাস। আচ্ছা, একটা জিনিস বলে নিই, এই কোন একটা গিভেন টেম্পারেচার প্রেসারে না এনআরটি বাই পিটা হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে এনবি, তারপরে এন স্কোয়ার বাই পিভি ছোট, এন কিউব এ বি বাই পি ভি স্কোয়ারটা আরো ছোট। মানে এমনি ভ্যান ডর ওয়াল কনস্ট্যান্ট এ আর বি এর ভ্যালু তো খুব কম। তাহলে এই প্রথম টার্মটাতে এ বি নেয় বলে এই টার্মটা সবচেয়ে বড় হয়, তারপরে টার্মগুলো আস্তে আস্তে ছোট হয়। এটা ছোট, তারপরে এটা আরো ছোট, এটা আরো ছোট। এবার আমি ছোট টার্মগুলোতে আমি একটা অ্যাপ্রক্সিমেশন করছি। এন স্কোয়ার এ পিভির জায়গায় এনআরটি বসিয়ে দিচ্ছি। এখানে ঠিক একই রকম ভাবে এন কিউব এ বি এখানে যদি পি লিখে দিতাম, এখানে পি স্কোয়ার ভি স্কোয়ার হতো, অর্থাৎ এন স্কোয়ার আর স্কোয়ার পি স্কোয়ার হতো। অর্থাৎ তুমি এটা লিখে ফেলতে পারলে এনআরটি বাই পি প্লাস এন বি মাইনাস এন এ বাই আর টি প্লাস এন এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এবারে দেখো, এইখানে যে আমি অ্যাপ্রক্সিমেশনটা করলাম, যে পিভিটাকে এনআরটি দিয়ে রিপ্লেস করলাম। প্রথম কথা, কোথায় রিপ্লেস করলাম, যে আমি দেখো এই যে ভলিউমটাকে লিখেছি এনআরটি বাই পি প্লাস এন বি, এগুলো মানে এই প্রথম টার্মটা সবচেয়ে বড়, তারপর একটা ছোট, তারপর একটা আরো ছোট, তারপর একটা আরো ছোট। আর তুমি যদি দেখো তাহলে এই টার্মটা যদি 1 কোটি হয়,
এই টার্মটা হয়তো ধরো না মানে 100, এটা ধরো 10, এটা হচ্ছে তোমার 1। এবারে আমি এই যে লাস্টের দুটো টার্ম, যে টার্মগুলো ইটসেলফ খুব ছোট, সেখানে একটা কারেকশন করেছি। মানে ভি তো অ্যাকচুয়ালি এনআরটি বাই পি নয়। আইডিয়াল গ্যাসের জন্য ভি হচ্ছে এনআরটি বাই পি, ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য যেহেতু ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ আর বি এর থ্রু দিয়ে কিছুটা কারেকশন হয়ে যায়, ঠিক আছে। তাহলে এবারে যে সামান্য মানে আমি এরার ইন্ট্রোডিউস করছি, সেই এরারটা আমাদের ফাইনাল রেজাল্টটাকে না কোনো রকম ভাবে এফেক্ট করে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে 1,111 টাকা আছে, তাহলে প্রথম টার্মটা 1 কোটি, তারপরটা 100, তারপরটা হচ্ছে তোমার ধরো 10, তারপরটা হচ্ছে 1। এইরকম ভাবে তোমার কাছে 1,111 টাকা আছে। আর তুমি কি করছো, 1 কোটি টাকাটা হাত দিচ্ছ না, বা 100 টাকাটাও হাত দিচ্ছ, তুমি 10 টাকা, যেটা এই 10 টাকা এবং 1 টাকা, তাতে একটা কারেকশন নিয়ে আসছে। এবারে সেই কারেকশনগুলো সামান্যই হয়, ধরো 10% ধরো একটা কারেকশন হলে, 10% কারেকশন হলে ওই 11 টাকাতে একটা 1 টাকা 10 পয়সা কম বা বেশি হয়ে যাচ্ছে। তাতে তোমার কোটিপতি হতে কিন্তু আটকাচ্ছে না, কারণ আমি মূল যে কন্ট্রিবিউটিং যে দুটো টার্ম, সেই দুটো টার্মকে কিন্তু আমি কোনো রকম ভাবে ঘাটাচ্ছি না। তাহলে এখানে এই কথাটা লিখতে হবে, হিয়ার উই হ্যাভ রিপ্লেসড পিভি by nRT in the small correction terms. The error introduced, অবশ্যই এরার একটা ইন্ট্রোডিউস হচ্ছে, error introduce is negligibly small and it hardly has any effect on our final conclusion. তো দেখো আমাদের ফাইনাল কনক্লুশনটায় কিন্তু এর প্রায় কোনো এফেক্ট থাকছে না, সেইখানে আমি এই অ্যাপ্রক্সিমেশনটাকে করতে পারছি। তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটাকে যদি করে ফেলি, তাহলে দেখো পরিষ্কার বোঝা গেল ভিটা এখন একটা ফাংশন অফ টেম্পারেচার প্রেশার হয়ে যাচ্ছে এটা। তাহলে এইখানে মানে এই অ্যাপ্রক্সিমেশনটা করতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে, তাহলে তোমার লাইফটা অনেক সিম্পল হয়ে যাবে। তাহলে দেখো তাহলে কি হলো এখন, তাহলে ভিটা হলো এনআরটি বাই পি মাইনাস এনবি প্লাস এন এ বাই আরটি মাইনাস 2n abp বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এনআরটি বাই পি প্লাস এনবি, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এই যে ভি এর এক্সপ্রেশনটা লিখলাম, ভি কট এনআরটি বাই পি প্লাস এনবি মাইনাস এন বাই আরটি প্লাস এন এবিপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, যেখানে ভলিউমটা আছে ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে আমি ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে করি, তাহলে সেটা কত হচ্ছে, এনআর বাই পি হচ্ছে প্লাস এন এ বাই আর টি স্কোয়ার হচ্ছে মাইনাস 4n abp বাই আর স্কোয়ার টি কিউব হলো এটা। তাহলে একই রকম ভাবে ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি করলে কি হবে, মাইনাস এনআরটি বাই পি স্কোয়ার, আর এখানে পি কন্টেনিং টার্ম মানে শেষের টার্মটা আছে 2n ab বাই হচ্ছে আর স্কোয়ার টি স্কোয়ার। আমি প্রথমটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম পি কে কনস্ট্যান্ট রেখে, তারপর হচ্ছে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম টি কে কনস্ট্যান্ট রেখে, ঠিক আছে। আচ্ছা এবারে তুমি যদি ডেল টু ভি বাই ডেল পি ডেল টি করো, অর্থাৎ ডেল পি অফ ডেল ভি বাই ডেল টি, এটা কনস্ট্যান্ট প্রেসারে আর কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা যদি করো তাহলে কি হচ্ছে ডেল পি অফ ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা বসিয়ে দাও, কত এটা এনআর বাই পি প্লাস এন এ বাই আর টি স্কোয়ার মাইনাস 4n abp বাই আর স্কোয়ার টি কিউব, এইটা পুরো যখন এটাকে করছি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে প্রথম পার্টটা হলো মাইনাস এনআর বাই পি স্কোয়ার,
আর শেষের টার্মটা হলো -4NAB বাই হচ্ছে আর স্কোয়ার টি কিউব। তাহলে আমি এটাকে আবার পি এর রেসপেক্টে রিভিউ করে টিকে কনস্ট্যান্ট রেখে তুমি এই রেজাল্টটা পেলে। ঠিক আছে, জয়েন করছে দেখি। এটা হলো। আচ্ছা, এবারে ঠিক একই রকম করে এটা কি হচ্ছে, তুমি যদি ডেল টু ভি বাই ডেল টি ডেল পি করো, তাহলে ডেল ডেল টি অফ ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে ডেল ডেল টি অফ এটা হয়ে যাচ্ছে মাইনাস এন আর টি বাই পি স্কোয়ার প্লাস 2NAB বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এইটা কাকে কনস্ট্যান্ট রাখছি? প্রেসারকে কনস্ট্যান্ট রাখছি। এটা হয়ে গেল মাইনাস NR বাই পি স্কোয়ার মাইনাস 4NAB বাই আর স্কোয়ার টি কিউব। এটা তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, ডেল টু ভি বাই ডেল পি ডেল টি ইকুয়াল টু ডেল টু ভি বাই ডেল টি ডেল পি। এটা তাহলে দিস implies that it obeys Euler reciprocity principle. It obeys Euler reciprocity principle. Hence, volume of Van der Waals gas is a state property. ঠিক আছে, দেখো যেভাবে করলাম পরিষ্কার এখন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা মানে এইটা একটুখানি প্রবলেম ছিল। আর এইটা যদি করতে পারো তাহলে পরেরটা অটোমেটিক্যালি করতে পারবে। মানে এইটা যদি করে মানে বুঝে বুঝে যাও, মানে এখানে মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে এই জায়গাটায়, যে এই জায়গাটাতে তুমি এই যে অ্যাপ্রক্সিমেশনটাকে করছো, এই যে এক্সপ্রেশনটা ছিল, এই এক্সপ্রেশনটা দেখে তুমি ভয় পেয়ে যাবে, কারণ এখানে বাঁদিকেও ভলিউম আছে, ডান দিকেও ভলিউম আছে। ভলিউম ইজ এ ফাংশন অফ ভলিউম হয়ে যাচ্ছে, তুমি ভলিউমটাকে এজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার লিখতে পারছো না। সেই জন্য এখানে যে কাজটাকে করা হলো, এই যে পিভিটাকে এনআরটি দিয়ে রিপ্লেস করা হলো, এবং তার জাস্টিফিকেশনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে তোমার একটা মানে স্মল টার্মে সামান্য যদি কারেকশন হয়, তাতে ফাইনাল রেজাল্টে কিন্তু কিছু এসে যায় না। এটা তোমার হয়ই আর কি। দেখবে তোমাকে হয়তো তুমি একটা কোথাও জিনিসপত্র কিনতে গেছো, মানে মুদির দোকানে জিনিসপত্র কিনতে গেছো, তোমার 5,307 টাকার বিল হয়েছে। 5,307 টাকার বিল হয়েছে, তোমার দেখবে 7 টাকাটা ছেড়ে দেয়। তার মানে বেসিক্যালি বা 7 টাকার বদলে 2 টাকা খুচরো, মানে 5 টাকা দাও। হ্যাঁ, তাহলে এই যে একটা ছোট টার্ম, সেখানে কয়েক পার্সেন্ট যদি ভুল টুল হয়, তাহলে অবশ্যই একটা এরার ইন্ট্রোডিউস হলো। কিন্তু আমি যেটা দেখাতে চাই যে ভলিউমটা অ্যাকচুয়ালি একটা স্টেট প্রপার্টি, ফাইনাল কনক্লুশনে কিন্তু আমাদের কিছু চেঞ্জ হচ্ছে না। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটা যদি বুঝে ফেলো তাহলে এইটা অটোমেটিক্যালি করতে পারবে। এটা বাড়িতে এবারে করবে, করে ফেলতে পারবে। যে এরকম একটা প্রবলেম বলেছিলাম, সো দ্যাট আচ্ছা, ওখানে টুটা কি জন্য এলো? হ্যাঁ বলো। টু ইউনিটি বাই আর স্কোয়ার টুটা কি করে এলো? আরেকবার বলো কোন জায়গাটা। এখানে তো ইউনিটি থেকে টুটা মানে তোমার কথা আমি বুঝতে পারছি না। ও আচ্ছা 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 আচ্ছা, ও সরি সরি, আমি খেয়াল করিনি। এটা টুটা ছিল না গো। ওহো, সরি সরি সরি, এখানে এখানে টুটা ছিল না, সরি। ওহো হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা টুটা ছিল না। হ্যাঁ, টুটা ছিল না। টুটা, ডেরিভেটিভ ভ্যালুটা হ্যাঁ, তাহলে ভ্যালুতে এটা 2 হয়ে যাবে তাহলে। হ্যাঁ, এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। হুম,
এটা তোমার ছিল না, আমি ওটা ওইখান থেকে টুক থেকে ভুল করেছি, এটাও ছিল না, তাহলে এটাও ছিল না, এটা তাহলে 2 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে এখন। হ্যাঁ মানে আমি ওটা খেয়াল করিনি আর কি। দুই হয়ে যাবে, ওটা টুক থেকে ইয়ে হয়ে যায়। আচ্ছা, so that volume of a gas obeying the equation of state P plus n square by v square into v equal to nRT is a state property. So that volume of a gas obeying the equation of state P plus n square by v square into v equal to nRT is a state property. তাহলে এইটাও ঠিক একই রকম করে তুমি দেখাতে পারবে, মানে আগেরটা যেরকম ভাবে দেখিয়েছি সেই রকম করে তুমি দেখাতে পারবে। এখানেও তোমার একটা ওই ভি অ্যাজ এ ফাংশন অফ ভি হয়ে যাবে, ডান দিকে যেখানে পিভিটা পাবে স্মল টার্মে সেই পিভিটাকে এনআরটি দিয়ে রিপ্লেস করে দেবে, করে দিয়ে করবে তাহলে করতে পারবে। এটা কি করে দিতে হবে? হুম, এটা কি করতে পারবে নাকি করে দিতে হবে? কি মনে হচ্ছে আগেরটা আগেরটা বুঝলে এটা করতে পারবে? কি হলো, কারো কোনো কথা নেই কেন? আচ্ছা, এটা কি ওই মানে ওটা তাহলে কি মাইনাস 1/2 স্কয়ার করে আসবে? এটা করে দেখে নাও। এই তো পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি, তো এটা তাহলে দেখো এটা কি হলো, পিভি প্লাস এন স্কোয়ার এ বাই ভি ইকুয়াল টু এনআরটি। মানে আমি গুণটাকে করে ফেললাম পিভি প্লাস এন স্কোয়ার এ বাই ভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখান থেকে পিভিটা কত হলো, এনআরটি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি, তাহলে ভিটাকে কত হয়ে যাবে, এটা এনআরটি বাই পি হলো মাইনাস এন স্কোয়ার এ বাই পিভি। তাহলে এইটা অ্যাপ্রক্সিমেটলি হলো হচ্ছে এনআরটি বাই পি মাইনাস এন স্কোয়ার এ বাই পিভির জায়গা তুমি এনআরটি বসাও, তাহলে এটা কি দাঁড়াচ্ছে না, এনআরটি বাই পি হলো মাইনাস এন এ বাই আরটি হলো। তাহলে এখানে ওই একই কথাগুলো লিখবে, একই কথাগুলো যেটা ওখানে লেখা আছে সেটা এখানে লিখবে। ঠিক আছে, আমি আর লিখলাম না। হ্যাঁ, এটা আচ্ছা, এবারে দেখো তাহলে ভিটাকে তুমি এটা লিখে ফেললে, তার মানে ক্লিয়ারলি ভলিউমটা এজ এ ফাংশন অফ এখন টেম্পারেচার প্রেশার হয়ে গেল। তাহলে তুমি প্রথমে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে ক্যালকুলেট করো। ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ক্যালকুলেট করলে এটা এনআর বাই পি হচ্ছে মাইনাস প্লাস এন এ বাই আর টি স্কোয়ার হলো এটা। তাহলে এবারে ডেল টু ভি বাই ডেল পি ডেল টি করা মানে হচ্ছে ডেল ডেল পি অফ
ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, অ্যাট কনস্ট্যান্ট টি হচ্ছে, তার মানে ডেল ডেল পি অফ এই এনআর বাই পি প্লাস এন এ বাই আর টি স্কোয়ার হচ্ছে, টিটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তাই এটা কত বেরোচ্ছে মাইনাস এনআর বাই পি স্কোয়ার হলো, ডেল টু ভি বাই ডেল পি ডেল টিটা মাইনাস এনআর বাই পি স্কোয়ার হলো। আচ্ছা, আবার ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা যদি করো, তাহলে ভি এর এই যে এক্সপ্রেশনটা আছে দেখো, এনআর টি বাই পি, আমি এটাকে ডেরিভেটিভ করছি এখন পি এর রেসপেক্ট, প্রথম টিটা মাইনাস এনআর টি বাই পি স্কোয়ার হলো, মাইনাস এনআর টি বাই পি স্কোয়ার হলো। আর এইখানে যদি এন এ বাই আর টি স্কোয়ার, যেখানে পি কিছু নেই, তাহলে এই টার্মটা এখানে যেহেতু পি কিছু নেই, তাই এটা কিছু হচ্ছে না। তাহলে এবারে যদি তুমি ডেল টু ভি বাই ডেল টি ডেল পি করো, অর্থাৎ ডেল ডেল টি অফ ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে কত দাঁড়াচ্ছে এটা, ডেল ডেল টি অফ, এটা হচ্ছে মাইনাস এনআর টি বাই পি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস এনআর বাই পি স্কোয়ার হলো। তার মানে ক্লিয়ারলি ডেল টু ভি বাই ডেল পি ডেল টি ইকুয়াল টু ডেল টি ভি বাই ডেল টি ডেল পি হলো। তো আমাকে দাঁড়াচ্ছে কি, ওবেজ অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, এটা হেন্স volume of a gas obeying the equation of state P plus n square by v square into v equal to nRT is a state property. বোঝা গেল? ঠিক আছে তো? বলো, আর কি আছে বলো, আর কিছু ডাউটস আছে? আর পুরোনো কাজে কোনো ডাউটস আছে? কি সুমেদা, কিছু আটকে আছে? কি রে? তাহলে সামনের দিকে এগোই নাকি? হ্যাঁ, মানে কিছুই না, মানে কিছু মানে দুটো ডাউটস ক্লিয়ার করা হলো। হ্যাঁ, মানে দুটো ডাউটস ক্লিয়ার করা হলো, মানে মানে না, মানে আজকের ক্লাসের কথা বলছিস তো? হ্যাঁ, বলছি তো আজকে কিছুই না, আজকে শুধু দুটো ডাউটস ক্লিয়ার করা হয়েছে। আমি আগে এরকম একটা প্রবলেম দিয়েছিলাম যে ভ্যানডল গ্যাসের জন্য তোর ভলিউমটা একটা স্টেট প্রপার্টি, সেটা দেখাতে বলেছিলাম। আর একটা হচ্ছে যে একটা ইকুয়েশন আসছে যেটা পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকাল টু এনআরটি, তার জন্য ভলিউমটাকে স্টেট প্রপার্টি দেখানো হয়েছিল, সেটা করতে পারেনি। সেটা কি করে করতে হয় সেটা একটুখানি দেখিয়ে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা করে দিলাম, সেটা একটুখানি দেখে নিবি। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা মোর অ্যাবাউট ওয়ার্ক, আমাকে ওয়ার্ক নিয়ে আরো কিছু কথাবার্তা বলতে হবে। মোর অ্যাবাউট ওয়ার্ক, দেখো তোমার ওয়ার্ক নিয়ে আমরা আগের দিন অনেক কথাবার্তা বলেছি, আজকে ওয়ার্ক নিয়ে আরো কিছু কথাবার্তা বলতে হবে। আচ্ছা, প্রথমে যে কাজগুলো আমি করব সেটা হচ্ছে যে পিভি ওয়ার্ককে একটা পার্টিকুলার ছবি দিয়ে এক্সপ্রেস করা যায়, যাকে বলে ইন্ডিকেটর ডায়াগ্রাম।
সেইটা নিয়ে আমরা প্রথমে একটুখানি আলোচনা করব। ইন্ডিকেটর ডায়াগ্রাম। দেখো ইন্ডিকেটর ডায়াগ্রাম হচ্ছে মূলত এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, যে ডায়াগ্রামে তুমি পিভি টাইপের ওয়ার্কটাকে এক্সপ্রেস করতে পারবে। ইট ইজ এ পি ভার্সেস ভি ডায়াগ্রাম where PV type work can be expressed graphically, can be expressed graphically। আচ্ছা দেখা যাক কি করে আমি করছি। ধরো প্রথমে ধরো তুমি একটা আইডিয়াল গ্যাস নিয়ে কথাবার্তা বলি, যা কিছু আলোচনা করছে আইডিয়াল গ্যাস, ধরো না আইসোথার্মাল আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন from P1 V1 to P2 V2। আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন হচ্ছে from P1 V1 to P2 V2। এটা তাহলে আমি প্রথমে এইটা দেখতে চাইছি, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন from P1 V1 to P2 V2। আইডিয়াল গ্যাসের জন্য সবকিছু করা হচ্ছে। আচ্ছা এবারে এই পার্টিকুলার কেসে work in isothermal expansion যদি করি এটা কত হয়, মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান হয়, মানে মাইনাস ফাইনাল প্রেশার ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। আমি আগে করেছিলাম ইরিভার্সিবল প্রসেসে ওয়ার্কটাকে এইরকম ভাবে লিখতে হয়। আর এই ওয়ার্কটা কিন্তু নেগেটিভ, মানে অ্যাজ দিস ওয়ার্ক ইজ নেগেটিভ we consider the ম্যাগনিটিউড অনলি, অর্থাৎ আইসোথার্মাল এক্সপানশন হচ্ছে, আচ্ছা সরি আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন হচ্ছে, আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন হচ্ছে। আমার যেহেতু ওয়ার্কটা নেগেটিভ তার ম্যাগনিটিউডটা শুধু কথাবার্তা বলি, সেটা হয়ে যাচ্ছে পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এইটা হচ্ছে তোমার আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, যেখানে পি ওয়ান আইসোথার্মাল আমি প্রথমে রিভার্সিবল লিখেছি, সরি প্রথমে ইরিভার্সিবল, প্রথমটা ইরিভার্সিবলটা করি, হ্যাঁ রিভার্সিবলটা ভুল করে লেখা হয়েছে। প্রথমে আমি আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন করছি ফ্রম পি1 ভি1 টু পি2 ভি2। তাহলে ওয়ার্ক ইনভলভ হচ্ছে কত, ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন মাইনাস পি2 ইন্টু ভি2 মাইনাস ভি1 এটা। আচ্ছা এখানে আরেকটা কথা বলে দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে ইন এ সিঙ্গেল স্টেপ। একটা স্টেপে করছি আর কি, হ্যাঁ এটা। তাহলে ওয়ার্কটা আমার বেরিয়েছে। আচ্ছা এবারে এইটা আমি গ্রাফিক্যালি দেখাতে চাইছি। দেখো গ্রাফিক্যালি যদি পিভি ডায়াগ্রামটা আঁকি, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার, এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম প্লট করছি। দেখো এমনিতে আইডিয়াল গ্যাস যদি আইসোথার্মাল প্রসেস হয় তাহলে তুমি জানো যে বয়েলস ল থেকে পিভি ডায়াগ্রামটা এরকম দেখতে হয়। সেখানে ইনিশিয়াল পয়েন্টে প্রেসার পি ওয়ান, ভলিউম ভি ওয়ান, অর্থাৎ এই যে প্রেসারটা সেটা হচ্ছে পি ওয়ান, এই ভলিউমটা হচ্ছে ভি ওয়ান, এই প্রেসারটা হচ্ছে পি টু, এই ভলিউমটা ভি টু, মানে এই পয়েন্টটা ফাইনাল পয়েন্ট পি টু ভি টু। এবং এক্সপানশন হচ্ছে মানে বেসিক্যালি এদিক থেকে এদিকে যাচ্ছে।
আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এইখানে দেখো, আমি এই P1 V1 থেকে P2V2, P1V1 থেকে যখন P2V2, এই যাওয়াটাকে আমি ডটের লাইন দিয়ে দেখিয়েছি, কোনো সলিড লাইন দিয়ে দেখাচ্ছি না। তার কারণটা কি? কারণটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে শুধুমাত্র ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট এই দুটো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং অনলি অ্যাট দ্য ইনিশিয়াল স্টেপ অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ। ঠিক আছে? এবারে এর মাঝখানে কি হচ্ছে আমি কিন্তু কিছু জানি না, এটা মাথায় রাখবে যে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেট যেটা আর ফাইনাল স্টেটটা, সেই দুটো শুধু ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মাঝখানে কিরকম ভাবে কি হলো আমি কিচ্ছু জানি না, মানে মাঝের পাথটাকে আমি দেখাতে পারছি না। কিন্তু আমি দেখো ওয়ার্কটাকে পিভি ডায়াগ্রামে দেখিয়ে দিতে পারছি, সেটা কি P2 × V2 - V1, মানে এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যার একটা সাইড হচ্ছে P2 আর একটা সাইড হচ্ছে V2 - V1। তাহলে এইটা যদি P2 হয়, তাহলে V2 - V1 হচ্ছে এই লেন্থটা, এই যে এটা V2 এটা V1, এই লেন্থটা, তাহলে এই যে পুরো জায়গাটা হলো, এই যে জায়গাটা, এইটা হচ্ছে তোমার ওয়ার্ক হলো। মানে বেসিক্যালি আই কথা আমার ইরিভার্সিবল এক্সপানশন ফ্রম P1V1 টু P2V2 ইন এ সিঙ্গেল স্টেপ যদি করি, তাহলে ওয়ার্কটাকে তুমি এইরকম ভাবে দেখাতে পারো। তো বোঝা গেল যে পিভি ডায়াগ্রামে আমি আই কথা আমার ইরিভার্সিবল এক্সপানশন ইন এ সিঙ্গেল স্টেপ যদি P1V1 থেকে P2V2 তে যায়, তাহলে ওয়ার্কটা কতটা হচ্ছে এবং ওয়ার্কটা তুমি গ্রাফিক্যালি কোথায় দেখালে। ঠিক আছে? হচ্ছে? হলো? আচ্ছা, কি ঠিক আছে তো নাকি? তাহলে আমি যখন জিজ্ঞেস করি একটুখানি আওয়াজ টাওয়াজ গুলো দাও না বাবা, ঘুমিয়ে পড়ো নাকি? তো আই কথা আমার ইরিভার্সিবল এক্সপানশন আবার করছি, এক্সপানশন ইন, ধরো দুটো স্টেপে করছি। আর কথা আমার ইরিভার্সিবল এক্সপানশন ইন 2 স্টেপস। তাহলে আমি প্রথমে P1V1 থেকে স্টেপ 1 এর থ্রু দিয়ে V', এ গেলাম, তারপরে P2 তে ফিরতে গেলাম, স্টেপ 2 তে। দুটো স্টেপে আমি P1V1 থেকে P2V2 তে যাচ্ছি, একটা ইন্টারমিডিয়েট স্টেপ আছে P' আর V'। এটা তোমার আইকোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন, এটা হচ্ছে আইকোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন। আর এবারে দেখো এই স্টেপ 1 এ ওয়ার্কটা কত হচ্ছে, ওয়ার্ক ইন স্টেপ 1 W1 বললে এটা মাইনাস P' ইন্টু V' - V1 হলো। ওয়ার্ক ইন স্টেপ 2 কি হচ্ছে, W2 হচ্ছে মাইনাস P2 ইন্টু V2 - V', মানে জাস্ট ডেফিনেশন হচ্ছে কি, মাইনাস P ফাইনাল ইন্টু V ফাইনাল মাইনাস V ইনিশিয়াল, এইরকম ভাবে করছি। তাহলে টোটাল ওয়ার্কটা কত হলো দুটো স্টেপ মিলে, W টা হচ্ছে W1 প্লাস W2 মাইনাস P' ইন্টু V' মাইনাস V1 মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V', এইটা। আচ্ছা, দুটোই কিন্তু নেগেটিভ, তাহলে আমি ওয়ার্কের ম্যাগনিটিউডটা নিচ্ছি। এখানে ওয়ার্কের ম্যাগনিটিউডটা নিলাম, সেটা হলো P' ইন্টু V' মাইনাস V1 প্লাস P2 ইন্টু V2 মাইনাস V', এটা। আচ্ছা, এবারে গ্রাফিক্যালি ওটা কতটুকু জায়গা বোঝাচ্ছে এটা হলে দেখে দেওয়া যায়। তাহলে এদিকে প্রেসার প্লট করা হচ্ছে, এদিকে ভলিউম প্লট করা হচ্ছে। তাহলে আমি ডটেড লাইন দিয়ে আমার প্রসেসটাকে দেখাচ্ছি। তাহলে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে P1V1, একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট ধরে নাও P', V', আর ফাইনাল পয়েন্টটা হচ্ছে তোমার P2V2, এটা। এইটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, সরি এটা P', এটা হচ্ছে P2,
আচ্ছা, এইটা হচ্ছে এই যে করসপন্ডিং ভলিউমটা হচ্ছে V1, এই ভলিউমটা ভি প্রাইম, এই ভলিউম হচ্ছে V2। তা ওয়ার্কটা দেখো, প্রথমটা হচ্ছে পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস V1। তা পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস V1 মানে এইটা, এই যে আয়তক্ষেত্রটা, এই এরিয়াটা, এটা হলো, তার সঙ্গে P2 ইন্টু V2 মাইনাস ভি প্রাইম। তাহলে P2 হচ্ছে এই হাইটটা, এটা V2 মাইনাস ভি প্রাইম মানে এই পুরো জিনিসটা। তাহলে দেখো দুটো স্টেপে যখন করলে ওয়ার্কটা এটা হয়ে গেল। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, একটা স্টেপ থেকে যখন দুটো স্টেপে আমি গেলাম, ওয়ার্কটা কি হলো, যে বাড়লো। যদি একটা স্টেপে করতাম সরাসরি P1 থেকে P2 তাহলে ওয়ার্কটা কেটে হতো এই যে লাইনটা, হ্যাঁ, এইটুকু। এখন হচ্ছে এইটা বেড়ে গেল। তাহলে এইখান থেকে আমি একটা দুটো কথা একটুখানি বলে নিই। দেখো, ইরিভার্সিবল প্রসেসের নাম্বার অফ স্টেপস বাড়লে ওয়ার্কের ম্যাগনিটিউডটা বাড়ে। তাহলে ফর এক্সপানশন, magnitude of work increases with increase in নাম্বার অফ স্টেপস। হ্যাঁ, ফর এক্সপানশন ম্যাগনিটিউড অফ ওয়ার্ক ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ স্টেপস। তুমি এটা ছবি থেকে বুঝতে পারছো, একটা স্টেপে কতটা ওয়ার্ক হচ্ছে, দুটো স্টেপে ওয়ার্কটা হচ্ছে বেড়ে যাচ্ছে। এটা তারপর এক্সপানশন ম্যাগনিটিউড অফ ওয়ার্ক ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ স্টেপস। এটা তাহলে, তা যদি ওয়ার্কের ম্যাগনিটিউড যদি বাড়ে, তাহলে ওয়ার্কের ম্যাগনিটিউডটা বেড়ে বেড়ে ম্যাক্সিমাম কখন হবে, যখন নাম্বার অফ স্টেপসও বেড়ে 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 ইনফিনিটি হবে। তার মানে হচ্ছে যে দিস ওয়ার্ক will be maximum when number of steps tends to infinity. So this work will be maximum when number of steps tends to infinity. আচ্ছা, এবারে নাম্বার অফ স্টেপস টেন্স টু ইনফিনিটি মানে কি? প্রসেসটাকে রিভার্সিবল প্রসেস। নাম্বার অফ স্টেপস টেন্স টু infinity implies it is a reversible process। হ্যাঁ, নাম্বার অফ স্টেপস টেন্স টু ইনফিনিটি ইমপ্লাইজ এটিকে রিভার্সিবল প্রসেস। এটা তাহলে হেন্স কি হলো, হেন্স ফর এক্সপানশন work involved in a reversible process is the maximum work। তাহলে দেখো কি বললাম, যে এই অ্যানালিসিস করে তুমি দেখতে পেলে স্টেপটা একটা থেকে যখন দুটো হয়ে গেল, তখন ম্যাগনিটিউড অফ ওয়ার্কটা বেড়ে গেছে এক্সপানশনের জন্য। তারপর এক্সপানশন ম্যাগনিটিউড অফ ওয়ার্ক ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ স্টেপস। দিস ওয়ার্ক উইল বি ম্যাক্সিমাম হোয়েন নাম্বার অফ স্টেপস টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, নাম্বার অফ স্টেপস টেন্ডস টু ইনফিনিটি ইমপ্লাই করছে কি, ইট ইজ এ রিভার্সিবল প্রসেস। হেন্স ফর এক্সপানশন রিভার্সিবল, ফর এক্সপানশন ওয়ার্ক ইনভলভ ইন রিভার্সিবল প্রসেস ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক। তাহলে দেখো যতটুকু বলেছে এটা বুঝতে পেরেছো এখনো পর্যন্ত? কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, হ্যাঁ, এই তো দেখো। আচ্ছা, এবারে দেখো, এবারে আইসোথার্মাল আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, সেই P1 V1 থেকে
P2 V2 তে। আচ্ছা দেখো, বাই ডেফিনেশন জি কাট ডব্লিউ তো মাইনাস পি এক্সটার্নাল ডিভি। আর এবারে প্রসেসটা যদি রিভার্সেবল হয়ে যায় তাহলে সেটা লিখে ফেলতে হবে কত, মাইনাস পি ডিভি। কারণটা হচ্ছে এখানে পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ইন্টারনাল ইকুয়াল টু পি হয়ে যাবে। কারণ রিভার্সেবল প্রসেসে কি হয়, সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। এখানে এক্সটার্নাল প্রেশারটা বেশি ইন্টারনাল প্রেশার বা পি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ওয়ার্কটা যেটা হলো সেটা কি হবে, মাইনাস ইন্টিগ্রাল পিডিভি ভলিউমটা ভি1 থেকে ভি2। তাহলে এটা যে লেস দ্যান জিরো হয়, নেগেটিভ হয় এক্সপানশনের জন্য, আর আমি এক্সপানশনের কথা বলেছি এটা। তাহলে দেখো ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন, তার জন্য ম্যাগনিটিউডটাকে দেখো, সেটা হয়ে যাবে ইন্টিগ্রাল ভি1 থেকে ভি2 পিডিভি এটা। আচ্ছা এবারে দেখো, তুমি একটা খেয়াল করে দেখো, যদি ওয়াইটা অ্যাজ এ ফাংশন অফ এক্স হয় তাহলে তাহলে ইন্টিগ্রাল এ থেকে বি, একটা ইন্টিগ্রাল যেটা ইন্টিগ্রাল এ থেকে বি ওয়াই ডিএক্স এর মানটা কি, মানটা দেখো, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, একটা কার্ভ এটা যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, তাহলে এইটা যদি লোয়ার লিমিটটা যদি এ হয়, আপার লিমিটটা যদি ধরো তোমার বি হয়, তাহলে এর মধ্যে যে এই এরিয়াটা, হ্যাঁ এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স রিপ্রেজেন্ট করে। তোমার ক্লাস 11-12 পড়েছো তুমি ডেফিনেট ইন্টিগ্রেশনের জিওমেট্রিক মানে আর কি। ইন্টিগ্রাল এ টু বি ওয়াই ডিএক্স মানে হচ্ছে, তো বেসিক্যালি তুমি এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর ছবিটাকে আঁকলে, এক্স অ্যাক্সিস এক্স ইকুয়াল টু এ তে যে ভার্টিক্যাল লাইনটা, এক্স ইকুয়াল টু বি তে যে ভার্টিক্যাল লাইনটা, এর মধ্যে যে এরিয়াটা, সেটা বেসিক্যালি তোমার ইন্টিগ্রাল এ টু বি ওয়াই ডিএক্স দিয়ে বোঝানো। তারপরে আমাদের কেসে ব্যাপারটা কিরকম, আমাদের কেসে দেখো ওয়াই ডিএক্স এর বদলে আছে কত, পি ডিভি। আর যেখানে ওয়াই সেখানে তুমি পি লেখো, যেদিকে এক্স সেদিকে তুমি হচ্ছে ভি লেখো এটা। আচ্ছা এবারে যেহেতু এটা রিভার্সেবল প্রসেস কিন্তু একদম এক্স্যাক্টলি কোন দিক থেকে কোন দিকে কিভাবে যাচ্ছে তুমি সব জানো। মানে এখানে ইনিশিয়াল পয়েন্টটা P1 V1, ফাইনাল পয়েন্ট হচ্ছে P2 V2। তো আই কথা আমার রিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে সিস্টেম ইজ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, অর্থাৎ ইনিশিয়াল স্টেপ থেকে ফাইনাল স্টেপ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট তুমি জানো, সেখানে এটা তুমি সলিড লাইন দিয়ে টানলে এটা। আচ্ছা এবারে এইখানে ইন্টারনাল মানে প্রেসারটা P1, এইখানে ভলিউমটা V1, এখানে প্রেসারটা P2, এখানে ভলিউমটা হচ্ছে V2। আচ্ছা এবারে সাইকেল ইন্টিগ্রাল ভি1 টু ভি2 পিডিভি, তাহলে এটা যদি ভি1 এটা যদি ভি2 হয়, তাহলে এই যে কার্ভটা আছে আর ভি ইকুয়াল টু ভি1 এর যে ভার্টিক্যাল লাইনটা, ভি ইকুয়াল টু ভি2 যে ভার্টিক্যাল লাইনটা, তার মধ্যে যে এরিয়াটা, এই যে এরিয়াটা, হ্যাঁ এইটা হচ্ছে তোমার বেসিক্যালি রিভার্সেবল প্রসেসের নেটওয়ার্কটা রিপ্রেজেন্ট করছে। তো আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশনের নেটওয়ার্কটা যদি তুমি দেখো, তাহলে সেটা জাস্ট সিম্পলি এই যে তুমি আইসোথার্মটাকে টানছো, তার আন্ডারে যে এরিয়াটা সেটা দিয়ে জাস্ট বোঝাতে হয়। তাহলে বোঝা গেল, তাহলে এক্সপানশনের জন্য একটা স্টেপে ওয়ার্ক দেখলে, দুটো স্টেপে ওয়ার্ক দেখলে, আর যদি ইনফাইনাইট নাম্বার স্টেপস হয়, অর্থাৎ রিভার্সেবল প্রসেস হয়, তাহলে ওয়ার্কটা কি হচ্ছে, এবং তুমি এখান থেকে একটা সিগনেচারও পাচ্ছি না। দেখো একটা মানে এই যে পুরো আইসোথার্মটা আছে, একটা স্টেপে এই যে ওয়ার্কটা, দুটো স্টেপে ওয়ার্কটা হচ্ছে বেশি, তাই এরকম ভাবে 3টে 4টে 5টা স্টেপ যদি করো, তাহলে এই মাঝের জায়গাগুলো ভর্তি হয়ে গিয়ে এই যেরকম ভাবে এখানে দেখিয়েছি সেই ওয়ার্কটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, হলো? আচ্ছা এবারে আমরা চলে আসি কম্প্রেশনের ক্ষেত্রে। নেক্সট চলে এসো। বলো। বলছি মানে ইরিগেশন প্রসেসে আমরা মেনশন করছি হুম প্রেসারটা তো কনস্ট্যান্ট থাকবে, হুম বাট ভলিউমটা প্রেসার গ্যাস যেটা সেটা নিয়ে আছে।
না মানে ইরিভার্সিবল প্রসেসে কি হচ্ছে দেখো, ইরিভার্সিবল প্রসেসে যেটা হচ্ছে যে তোমার ধরো শুরুতে একটা ইকুইলিব্রিয়াম ছিল, কারণ ভেতরের একটা ইন্টারনাল প্রেসার ছিল, বাইরে থেকে একটা ওয়েট চাপানো ছিল, তার মতো করে একটা ইকুইলিব্রিয়াম ছিল। তাহলে তাহলে ওই ইকুইলিব্রিয়ামে এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান একদম স্টার্টিং পয়েন্টে। ধরো লেসে আমার 2 কেজি ওয়েট চাপানো ছিল, এবারে 1 কেজি ওয়েট আমি তুলে নিলাম। তাহলে 1 কেজি ওয়েট তুলে নিলে গ্যাসটা এক্সপান্ড করবে। তাহলে গ্যাসটা যখন এক্সপান্ড করছে, সেকে ঢাকনাটা বা পিস্টনটা তাকে সে থ্রু আউট দ্য প্রসেস কতখানি ওয়েটকে তুললো, ওই 1 কেজি ওয়েটকে সে তুললো। তাহলে 1 কেজি ওয়েটের করসপন্ডিং এটা, তার মানে কি থ্রু আউট দ্য প্রসেস কি হলো, প্রেসারটা কনস্ট্যান্ট রইলো। এবং কোন ভ্যালুতে কনস্ট্যান্ট রইলো, না এক্সটার্নাল যে প্রেসারটা সেই ভ্যালুতে কনস্ট্যান্ট রইলো এটা। আর এবারে যখন এক্সপানশনটা হচ্ছে তখন কি হচ্ছে না, তোমার 2 কেজি থেকে যখন 1 কেজি ওয়েট তুলে নিচ্ছি, এক্সটার্নাল প্রেসারটা অনেকটা কমে গেছে, ইন্টারনাল প্রেসার তো অতটা কমছে না তখনও। তাহলে এবারে ইন্টারনাল প্রেসারটা কমছে কি করে, যখন ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে তখন ইন্টারনাল প্রেসারটা কমছে, কমে কোথায় গিয়ে থামলো, ওই এক্সটার্নাল প্রেসার যেটা ছিল তার সঙ্গে যখন ইন্টারনাল প্রেসার সমান হয়ে গেল তখন সেটা হচ্ছে থামলো। তার মানে শুরুতে পিস্টনটা যেখানে থাকে সেখানে ছিল, অর্থাৎ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম ছিল। শেষে পিস্টনটা যেখানে ছিল সেখানে আছে, অর্থাৎ মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। মাঝের যে রাস্তাটাতে, মাঝের রাস্তাটা হচ্ছে সবসময় ইন্টারনাল প্রেসার বেশি, এক্সটার্নাল প্রেসারটা কম, যখন তুমি এক্সপানশন কম্প্রেসার কনসিডার করবে। আর যদি কম্প্রেশন কনসিডার করো তখন উল্টোটা, এক্সটার্নাল প্রেসার বেশি, ইন্টারনাল প্রেসারটা হচ্ছে কম। ঠিক আছে? হ্যাঁ একদমই তাই, আমি সেটা কোশ্চেন হিসেবে পরে দেবো। যে তোমার ইরিভার্সিবল প্রসেসকে তুমি ইন্ডিকেটর ডায়াগ্রাম করতে পারবে, তুমি ওয়ার্কটাকে পিভি ডায়াগ্রামে দেখাতে পারলো, কিন্তু প্রসেসটাকে, কারণ ইরিভার্সিবল প্রসেসের শুরুটা এবং শেষটা বাদে মাঝটা যে কোথায় আমি কিছু জানি না। সেই জন্য হচ্ছে যে আমি ইরিভার্সিবল প্রসেসকে ইন্ডিকেটর ডায়াগ্রামে থেকে দেখাতে পারবো না। রিভার্সিবল প্রসেস ইউনিক, যেখানে সিস্টেম ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, যেখানে প্রত্যেকটা পয়েন্ট আমি জানি, তার ক্ষেত্রে সলিড লাইন দিয়ে তুমি অ্যাকচুয়ালি রিভার্সিবল প্রসেসটাকে ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবারে চলে এসো আইকোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন ইন এ সিঙ্গেল স্টেপ। তাহলে আমি কি করছি না, ভি ওয়ান থেকে পি2 তে যাচ্ছি আইকোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন করে। তাহলে ওয়ার্কটা কত হবে, ওয়ার্ক ফর দ্য কম্প্রেশন মাইনাস পি2 ইন্টু ভি2 মাইনাস ভি1। আচ্ছা, এই ওয়ার্কটা যেহেতু অবশ্যই পজিটিভ হতে হবে, যেহেতু কম্প্রেশন ওয়ার্ক, তাহলে সেটাকে আমি লিখলাম এইরকম ভাবে, পি2 ইন্টু ভি1 মাইনাস ভি2। মানে আমি কি করলাম, এই মাইনাস সাইনটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, ভি2 মাইনাস ভি1 এর জায়গায় ভি1 মাইনাস ভি2 করলাম। ঠিক আছে? এটা দেখো, এক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্টটা এটা লিখতে হবে পি1 ভি1, কারণ ভলিউমটা বেশি ছিল, আমি তো কম্প্রেশন করবো না। তাহলে এটা হচ্ছে পি1, এটা হচ্ছে ভি1 করে এখানে পৌঁছালাম। কোথায় গিয়ে পৌঁছালাম না, পি2 ভি2 তে গিয়ে পৌঁছেছি। তার মানে এই প্রেসারটা হচ্ছে আমার পি2, আগে হচ্ছিল এক্সপানশন, এখন হচ্ছে কম্প্রেশন হচ্ছে, এটা হচ্ছে ভি2। আচ্ছা, ওয়ার্কটা কত হচ্ছে, পি2 ইন্টু ভি1 মাইনাস ভি2। ভি1 মাইনাস ভি2 আয়তক্ষেত্রে এই বাহুটা, আর পি2 হচ্ছে পুরোটা। তার মানে কি হলো না, এই 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 পি2 ভি2, এই হচ্ছে পুরো এরিয়াটা, পি2 ইন্টু ভি1 মাইনাস ভি2। এইটা হচ্ছে আমি ছবিতে এরকম ভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে আইকোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন ইন এ সিঙ্গেল স্টেপ। এটা যদি হয় তাহলে হচ্ছে এইটা। আর এবারে যদি আমি এটাকে দুটো স্টেপে করতাম, আইকোথার্মাল
isothermal irreversible compression in 2 স্টেপস থাকে কি হবে? আচ্ছা, দুটো স্টেপে মানে আমি এইরকম করে ভাবছি, P1 V1 থেকে P প্রাইম V প্রাইমে গেলে সেখান থেকে P2 V2 তে গেলাম। আচ্ছা, আমি এটা হচ্ছে স্টেপ 1, এটা স্টেপ 2, এটা আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন, এটা হচ্ছে তোমার আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন এটা। আচ্ছা, ওয়ার্ক ইন স্টেপ 1 কত হচ্ছে? ওয়ার্ক ইন স্টেপ 1 W1 যদি নাম দাও, দেখো এর সঙ্গে সম্পর্ক টানো, P2 ইন্টু V1 মাইনাস V2 হয়, তাহলে এখানে কি হবে? P প্রাইম ইন্টু V1 মাইনাস V প্রাইম হলো এটা ওয়ার্ক ইন স্টেপ 1। আচ্ছা, ওয়ার্ক ইন স্টেপ 2 কি হচ্ছে? W2 হচ্ছে এর সঙ্গে সিমিলারিটি টানলে P2 ইন্টু V প্রাইম মাইনাস V2, মানে বেসিক্যালি কি নেগেটিভ ছিল বলে মাইনাস সাইনটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছ, তাহলে হচ্ছে মানে তুমি যদি করতে এমনি মাইনাসটা দিতে, তাহলে মাইনাস পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিলে হচ্ছে পি ফাইনাল ইন্টু ভি ইনিশিয়াল মাইনাস ভি ফাইনাল। এটা হলো ওয়ার্কিং স্টেপ 2। তাহলে নেটওয়ার্ক থেকে যদি যোগ হবে, ডব্লিউটা হচ্ছে W1 প্লাস W2 ভি প্রাইম ইন্টু V1 মাইনাস ভি প্রাইম প্লাস P2 ইন্টু ভি প্রাইম মাইনাস V2। এই যে এই দুটো যোগ করে লিখে ফেললাম। আচ্ছা, এবার ছবিতে কি হচ্ছে দেখো, এটা ধরো P1 V1 পয়েন্ট, এটা হচ্ছে P2 V2 পয়েন্ট, এটা হচ্ছে P প্রাইম V প্রাইম পয়েন্ট, P2 P প্রাইম P1 V2 V প্রাইম V1। তাহলে P প্রাইম ইন্টু V1 মাইনাস V প্রাইম, তাহলে P প্রাইম ইন্টু V প্রাইম V1 মাইনাস V প্রাইম, তাহলে এটা হচ্ছে P প্রাইম ইন্টু V1 মাইনাস V প্রাইম, তাহলে এটা V1, এটা V প্রাইম। তাহলে এটা হচ্ছে প্রথম পার্টটা, P প্রাইম ইন্টু V1 মাইনাস V প্রাইম। পরের পার্টটা কত? P2 ইন্টু V প্রাইম মাইনাস V2। তাহলে তুমি যদি এইখানে একটা লাইন টেনে দাও, এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা কি হচ্ছে? P2 ইন্টু V প্রাইম মাইনাস V2, P2 ইন্টু V প্রাইম মাইনাস V2, মানে এই পুরো জিনিসটা। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করে, তাহলে আমি যখন একটা স্টেপ থেকে দুটো স্টেপে গেলাম, একটা স্টেপে পুরো ওয়ার্কটা হচ্ছিল, এখন কিন্তু দেখো কিছুটা পোর্শন তোমার কমে গেল, মানে এটা আগে যেটা ছিল একটা স্টেপে করলে এতখানি জিনিস পুরোটা হতো, এখন হচ্ছে তার কিছুটা পোর্শন কমে যাচ্ছে। তাহলে কি হলো দেখো, এখানে এখানে এফেক্টটা উল্টো। ফর কম্প্রেশন ওয়ার্ক ইনভলভ decreases with increase in number of steps। For compression work involved decreases with increase in number of steps। তাহলে this work যে কমছে will be minimum when number of steps tends to infinity। আচ্ছা, এবার নাম্বার অফ স্টেপস
tends to infinity implies number of steps tends to infinity implies এটিকে রিভার্সেবল প্রসেস। তাহলে হেন্স কি হলো, হেন্স ফর কম্প্রেশন reversible work is the this implies the reversible for compression reversible work is the minimum work। ঠিক আছে, তাই পর্যন্ত বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা এবারে চলে এসো আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন। আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন সেটা ঘটছে P1V1 থেকে P2V2 তে গেল। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে যখন তুমি আবার ওয়ার্কটাকে ক্যালকুলেট করবে আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন, দেখো এমনিতে কি হয়, এমনিতে আমি লিখি কি মাইনাস PdV ইন্টিগ্রাল V1 থেকে V2, মানে একদম আমি আর নতুন করে দেখাচ্ছি না, মানে তুমি যখন ওই আসলে এমনি বাইট মানে এই দুটো স্টেপ তুমি লিখতে পারতো, কিন্তু আমি আর লিখছি না। কি দেখো, মানে ডিকার ডব্লিউটি হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ডিভি। এবারে রিভার্সেবল প্রসেস যেহেতু পি এক্সটার্নালটা পি এর সঙ্গে সমান হচ্ছে, তো ওয়ার্কটা হয়ে গেলে মাইনাস V1 টু V2 PdV, সেটাই লেখা হচ্ছে মাইনাস V1 টু V2 PdV। আচ্ছা এবার এইটাকে আমি ঘুরিয়ে লিখে দিলাম V2 টু V1 PdV। কেন? এই যে নেগেটিভ সাইনটাকে আমি অ্যাবজর্ব করে দিচ্ছি ভেতরে, নেগেটিভটা ভেতরে অ্যাবজর্ব হয়ে গেলে তোমার লিমিটটা পাল্টে গেল, তো V1 টু V2 ছিল, এখানে V2 থেকে V1 হয়ে গেল। এইটা এবারে যখন ছবিতে তুমি দেখছো এই একই লজিক, এদিকে ধরো প্রেসার প্লট করা হচ্ছে, এদিকে ভলিউম প্লট করা হচ্ছে, এরকম করে যাচ্ছে। ইনিশিয়াল পয়েন্টটা P1V1 ছিল, এই প্রেসারটা P1, এই ভলিউমটা V1, এই প্রেসারটা P2, এই ভলিউমটা হচ্ছে V2। এবার ওয়ার্কটা কত হলো না ইন্টিগ্রাল PdV, যেখানে লিমিটটা V2 থেকে V1, তাহলে ইনিশিয়ালি এটা V2, এটা কিন্তু V1 হয়, তাহলে এর আন্ডার এরিয়াটা হয়ে যাবে ওই যে ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স এর মতো আর কি। লোয়ার লিমিটটা হচ্ছে V2, হায়ার লিমিটটা হচ্ছে V1 হয়ে যায়, তাহলে এর আন্ডারে যে এরিয়াটা এটা হবে ওয়ার্কটা। এটা কোনো ওয়ার্ক যেটা সেটা হচ্ছে সিম্পল। তো এই ক্ষেত্রে আমার রিভার্সেবল কম্প্রেশন যদি হয় তাহলে তুমি পেয়ে গেলে। তাহলে বুঝতে পারছো কেমন করে ইন্ডিকেটর ডায়াগ্রাম গুলো দিয়ে আমি বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটাকে দেখাচ্ছি। ঠিক আছে তো? বুঝছে? দেখো যতখানি বলেছি কোনো অসুবিধা হলে আমায় বলে না, এটা এখানে উল্টোপাল্টা দেখে নাও আগে, যা বলেছি কোথাও কোথাও কিছু অসুবিধা হয় আগে বলে না। ঠিক আছে? আচ্ছা
আচ্ছা, দেখো একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে দেখো বিভিন্ন প্রসেসে আমি ওয়ার্ক নিয়ে অনেক কথাবার্তা বলছি। আমি এই ওয়ার্ক নিয়ে কথাবার্তাটা এখন এখানে বন্ধ রেখে, মানে ওয়ার্ক নিয়ে আরো অনেক কথাবার্তা বলতে হবে, মানে মানে কথাবার্তা বলতে হয়, মানে আমি বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক, তার মতো করে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম ইত্যাদিগুলো আমাদের করতে হবে। আচ্ছা, এক কাজ করে সেটাই বলে সেটাই কন্টিনিউ করে নিই। মানে আসলে আমি যেটা দেখছিলাম, মানে হঠাৎ করে গতদিনে আমি এই এখানের ব্যাচকে পড়াতে গিয়ে মনে হলো যে আমি তোমাদের ইকুইলিব্রিয়াম এই ব্যাপারটা পড়িয়েছিলাম লাস্ট যে অফলাইন ক্লাস হয়েছিল, না অনলাইনে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে ইকুইলিব্রিয়াম প্রসেসটাকে পড়ানো হয়েছিল। ইকুইলিব্রিয়াম স্টেট, স্টেডি স্টেট, থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলে একটা ব্যাপার, যেটা থার্মোডাইনামিক্সের প্রথম ল আর কি, সেইটা সামাও মিস করে গিয়েছিলাম। এবারে ইকুইলিব্রিয়াম নিয়ে যেখানে কথাবার্তা বলা হয়, সেখানে কিন্তু জিরোথ ল নিয়ে আলোচনাটা করে নেওয়ার দরকার পড়ে আর কি। সেই জিরোথ ল এর আলোচনাটা আমাদের হয়নি, সেই জিরোথ ল এর আলোচনাটা আমাদের একটুখানি করে নেওয়া দরকার আছে। তাহলে আমি ঠিক আছে, আমি পরের দিন একটুখানি মনে করি যে জিরোথ লটা আমাদের হয়নি। হ্যাঁ, তাহলে আমি আজকে ওয়ার্ক নিয়েই কন্টিনিউ করছি, কিন্তু অবশ্যই মনে রেখো যে জিরোথ লটা হয়নি, সেই জিরোথ লটা আমরা পরে করবো আর কি। আচ্ছা চলো, তাহলে প্রথম একটা প্রবলেম হচ্ছে যে irreversible process cannot be expressed in an indicator diagram। এটাকে আমি এক্সপ্লেন করতে বলছি। irreversible process cannot be expressed in an indicator diagram, এইটাকে আমি এক্সপ্লেন করতে বলছি। আচ্ছা, ব্যাপারটা দেখো যে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যেটা বললাম যে সিস্টেম এবং সারাউন্ডিং ইকুইলিব্রিয়াম থাকে শুধুমাত্র ইনিশিয়াল স্টেটে এবং ফাইনাল স্টেটে। তাহলে এই দুটো পয়েন্ট বাদ দিয়ে মাঝের পাথটা কিন্তু আমরা জানি না। তাহলে ইন ইরিভার্সিবল প্রসেস system is in mechanical equilibrium with the surrounding only at the initial state and final state। হ্যাঁ, in irreversible process system is in mechanical equilibrium with the surrounding only at the initial state and final state। তাহলে except these two points we know nothing regarding the intermediate points। Hence an irreversible process cannot be expressed by an indicator diagram। এটা তাহলে দেখো, যেটা কথা হচ্ছে যে আমি যখন ইরিভার্সিবল প্রসেস করছি, ধরো ইন্ডিকেটর ডায়াগ্রাম আর পিভি ডায়াগ্রাম, তো এদিকে প্রেসার আছে, এদিকে ভলিউম আছে। তো দেখো, আমি এই পয়েন্টটা জানি আর এই পয়েন্টটা জানি, এই দুটো পয়েন্ট শুধু জানি। এবারে মাঝখানটা সে কেমন করে আসছে, এরকম ভাবে যেতে পারে, এরকম ভাবে যেতে পারে, এরকম ভাবে যেতে, অনেক রকম ভাবে যেতে পারে। তার মানে কি, তাহলে আমি কোন পাথটা ফলো করবো অ্যাকচুয়ালি? আমি তো প্রথম পয়েন্টটা জানি, এটা ইনিশিয়াল পয়েন্ট, যেটা হচ্ছে P1 V1, আর ফাইনাল পয়েন্টটা জানি P2 V2। কিন্তু এই মাঝের রাস্তাটা এক্স্যাক্টলি কিরকম ভাবে যাচ্ছে, আমি তো তার ডিটেলসটা জানি না। জানি না বলে আমি ইরিভার্সিবল প্রসেসকে কখনো একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম সাহায্যে দেখাতে পারবো না। এটা
On the other hand, in case of reversible process, system is in mechanical equilibrium with the surrounding throughout the process, but system is in mechanical equilibrium with the surrounding throughout the process. তার মানে কি আমি প্রত্যেকটা পয়েন্ট আমি জানি, তার মানে this means we know every points in between the initial point and final point. তাহলে hence any reversible process can be represented by an indicator diagram. আগে তুমি রিভার্সিবল প্রসেস করো, তাহলে কিন্তু তুমি ধরো ইনিশিয়াল প্রেসার এইটা, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার, এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম প্লট করলে তুমি, এইখানে কিন্তু এক্স্যাক্টলি কি পথে যাচ্ছে, কোনখান থেকে কিভাবে, এই যে P1 থেকে এই ধরো P2 তে যাচ্ছে, এক্স্যাক্টলি কোন পাথ ফলো করে, এটা পরিষ্কার কিন্তু আমি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি পরিষ্কার কিছুই বলতে পারবো না। এবার পারবো না বলে এটাকে অনেক সময় ডটের লাইন দিয়ে এক্সপ্রেস করা হয়, এটা কিন্তু সলিড লাইন দিয়ে তুমি এক্সপ্রেস করবে। তাহলে এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষা করেছে যে ইরিভার্সিবল প্রসেস ক্যানট বি এক্সপ্রেস ইন অ্যান ইন্ডিকেটর ডায়াগ্রাম। তাহলে ভালো করে পয়েন্টটাকে বোঝার চেষ্টা করে যে ইরিভার্সিবল প্রসেস এবং রিভার্সিবল প্রসেসের যখন আমি ডেফিনেশন এবং তাদের ডিফারেন্সেস গুলো বলেছিলাম, তখনই উল্লেখ করেছিলাম যে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে শুধুমাত্র ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট ছাড়া মাঝের পয়েন্টগুলো সম্বন্ধে আমি কিছু কমেন্টই করতে পারো না, এটা কোথায় আছে আমি কিছু জানি না। আজ রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এই সমস্যাটা নেই, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু তুমি এটাকে করতে পারছো। ঠিক আছে, বোঝা গেল এটা? ঠিক আছে, ঠিক আছে তো? কি ওটা আগেরটা বুঝতে পেরেছো না পারোনি? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে বললাম যে শো দ্যাট ইন এ 2 স্টেপ reversible cyclic process net work is 0। দেখা হচ্ছে ইন এ 2 স্টেপ রিভার্সিবল সাইক্লিক প্রসেস নেট ওয়ার্কটা হচ্ছে 0। তো আমি এইরকম ভাবে ভাবছি যে P1 থেকে আমি P2 তে যাচ্ছি। ধরে নাও প্রথমটা গেলাম আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করে, ফিরলাম হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন করে। এবার ফর আইডিয়াল গ্যাসকে এক্সাম্পল হিসেবে ধরছি, তাহলে ফরওয়ার্ড প্রসেসে যে ওয়ার্কটা W1 যদি বলো, এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে রিভার্স স্টেপ 2, তো মাইনাস nRT ln V2/V1 ওয়ার্কটা হলো, কেননা এটা P1 থেকে P2 যাচ্ছে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে, হ্যাঁ ধরে না টি টেম্পারেচার, তাহলে ওয়ার্কটা হলো W1 হচ্ছে মাইনাস nRT ln V2/V1। তাহলে W2টা কত হবে? মাইনাস nRT ln সবসময় ফাইনাল ভলিউম বা ইনিশিয়াল ভলিউম। তাহলে যখন স্টেপ 1টা তুমি কনসিডার করেছিলে ফাইনাল ভলিউম V2, ইনিশিয়াল ভলিউম V1, তুমি যখন ব্যাকওয়ার্ড প্রসেসটা কনসিডার করছো তখন ফাইনাল ভলিউম V1, ইনিশিয়াল ভলিউম হচ্ছে V2। তার টোটাল ওয়ার্কটা তাহলে কত হলো?
টোটাল ওয়ার্ক ডব্লুটা হয়ে যাচ্ছে W1 প্লাস W2 অর্থাৎ মাইনাস nRT ln V2 বাই V1 মাইনাস nRT ln V1 বাই V2। এটা লিখলে মাইনাস nRT ln এটাকে এইভাবে লিখছি সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকার ডব্লু, মানে টোটাল ওয়ার্ক, এটা সাইক্লিক প্রসেস হচ্ছে তো, এটা টোটাল ওয়ার্ক যেটা সাইক্লিক ইন্টিগ্রাল ডিকার ডব্লু, এটা রিভার্সিবল প্রসেসের জন্য W1 প্লাস W2 হলো ফরওয়ার্ড প্রসেসে ওয়ার্ক প্লাস ব্যাকওয়ার্ড প্রসেসে ওয়ার্ক, তাহলে মাইনাস nRT ln V2 বাই V1, এটা মাইনাস nRT ln V1 বাই V2, তাহলে এটা মাইনাস nRT ln V2 বাই V1 যেমন আছে রেখে দিলাম। এইটা মাইনাসটাকে প্লাস করে দিলে এটা ln V1 বাই V2টা V2 বাই V1 হয়ে গেল, এটা কেটে গেল, কেটে গিয়ে দেখো 0 হয়ে গেল। তাহলে যদি তুমি একটা 2 স্টেপ রিভার্সিবল সাইক্লিক প্রসেস কনসিডার করো তাহলে তার নেটওয়ার্কটা হচ্ছে 0 হয়, মানে তুমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে আবার সেখানে ফিরে এলে। যদি যাওয়াটা যদি এক্সপানশন হয় তাহলে যাওয়ার সময় হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে, ফেরাটা যদি কম্প্রেশন হয় তখন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে। তাহলে প্রথমে হয়েছিল লাভ, পরে আমার ইনভেস্টমেন্ট হলো, দুটাকে যোগ করলে ওভারঅলটা তোমার 0 হবে। কিন্তু এটা যদি ইরিভার্সিবল টু স্টেপ সাইক্লিক প্রসেস হতো তাহলে কিন্তু সেটা হতো না। তার একটা কোশ্চেন এখানে বলে দিচ্ছি যে শো দ্যাট in a two-step irreversible cyclic process, network is positive। এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আগের মতোই তুমি P1 V1 থেকে P2 V2 তে যাচ্ছ, যাওয়াটা তোমার ইরিভার্সিবল এক্সপানশন করে, ফেরাটাও হচ্ছে ইরিভার্সিবল কম্প্রেশন করে। এটাকে তুমি স্টেপ 1 বলো, এটাকে স্টেপ 2 বলো। তাহলে দেখো, তাহলে W1টা কত হবে মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1, কারণ স্টেপ 1 এটা ইরিভার্সিবল প্রসেস, তো ওয়ার্কটা হচ্ছে মাইনাস ফাইনাল প্রেশার ইন্টু ফাইনাল ভলিউম মানে নিচের ভলিউম। তাহলে W2টা কত হবে মাইনাস P1 ইন্টু V1 মাইনাস V2 এটা। তাহলে একটা ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসে নেট ওয়ার্কটা কত W1 প্লাস W2 যদি তুমি করো কত দাঁড়াচ্ছে মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1 আর মাইনাস P1 ইন্টু V1 মাইনাস V2। তাহলে তুমি এটাকে লিখতে পারছো, দেখো মাইনাস P2 ইন্টু P2 মাইনাস V1, এখানে প্লাস P1 ইন্টু P2 মাইনাস V1, তাহলে হলো কত P1 মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1 হলো। আচ্ছা, এইটা দেখো গ্রেটার দ্যান 0 কেন? কারণটা এই যে প্রথমটাতে এক্সপানশন হলো, V1 থেকে যখন V2 তে গেছে তাহলে V2টা গ্রেটার দ্যান V1, আবার P1 থেকে যখন তোমার P2 তে মানে যখন এক্সপানশন হলো ভলিউমটা বেড়ে গেল মানে প্রেশারটা কমে গেল। হ্যাঁ, এটা তাহলে এখানে এটা কেন করতে পারলাম, কারণ P1টা গ্রেটার দ্যান P2 হচ্ছে আর V2টা গ্রেটার দ্যান V1 হচ্ছে। এইটা এটা হচ্ছে বলে ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে গেল। সেটা আমি বলেছি যে সো দ্যাট ইন এ টু স্টেপ ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস নেটওয়ার্ক ইজ পজিটিভ, সেটা তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে? বোঝা গেল? বুঝছে? দেখো 2 নম্বরের কোশ্চেন হিসেবে এগুলো পড়ে, এবং দেখো যখন আমি রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেসের বিভিন্ন ডিস্টিংটিভ ফিচারগুলো বলছিলাম, হ্যাঁ, তাতে হচ্ছে আমি এগুলো মানে অলরেডি বলেছিলাম আর কি, যে দেখবো ওইখানে বলা ছিল যখন রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেসের ডিফারেন্সেস গুলো বলেছি না, বা তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলোকে বলেছি, সেখানে কিন্তু এই কথাগুলো বলা ছিল দেবে টু স্টেপ রিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে নেটওয়ার্কটা 0 হয়, টু স্টেপ ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কটা 0 হয় না, ইভেন এটা পজিটিভ হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি কোশ্চেনটা এরকম পড়ে, so that for expansion reversible what is the maximum work, এটা যদি তোমাকে দেখাতে বলে, so that for expansion
রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক। দেখো এইটা আমি এই প্লট দিয়ে একটা সিগনেচার পাচ্ছিলাম যে একটা স্টেপ থেকে যখন দুটো স্টেপে করছো ওয়ার্কটা বাড়ছে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস করে তাহলে ওয়ার্কটা ম্যাক্সিমাম হয়ে যাবে এবং সেটাই হচ্ছে তোমার রিভার্সেবল প্রসেস হয়ে যাবে। আচ্ছা, এইটা আরো সহজে একরকম করে দেখিয়ে দিয়ে যাবে, মানে পরীক্ষায় পড়লে এই এখন যেটা দেখাচ্ছি এটা দেখিও, কারণ ওইখানে যখন আমি গ্রাফিক্যালি কথাগুলোকে বলেছি তখন আইডিয়াল গ্যাস এসব ধরে নিতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে এসব কিচ্ছু ধরতে হবে না। দেখো উপর থেকে নিচের দিকে একটা প্রেশার কাজ করে, সেটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার। নিচ থেকে উপর দিকে একটা কাজ করে পি ইন্টারনাল প্রেশার। আর ভেতরে তোমার গ্যাস টাস সব আছে টাছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে এবারে ফর এক্সপানশন কি হচ্ছে, পি এক্সটার্নালটা লেস দ্যান পি ইন্টারনাল হয়, তাই তো? তাহলে আমি বললাম লেট আস রাইট পি এক্সটার্নালটা পি ইন্টারনাল মাইনাস ডিপি বলে একটা কিছু লিখে রাখলাম। মানে এক্সপানশনের জন্য এক্সটার্নাল প্রেশারটা ইন্টারনাল প্রেশার থেকে কম হবে, তো তাহলে এক্সটার্নাল প্রেশারটা ইন্টারনাল প্রেশার থেকে একটা কম কিছু লিখলাম, যেখানে ডিপিটা ধরে নাও তোমার পজিটিভ। তাহলে এবারে পরে ডিফারেন্সিয়াল ভলিউম চেঞ্জ ডিভি ওয়ার্ক ইনভলভ ডিকার হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এটা তাহলে ফলে ডিফারেন্সিয়াল ভলিউম চেঞ্জ ডিভি, খুব অল্প পরিমাণ ভলিউম চেঞ্জ ডিভির জন্য ওয়ার্ক ইনভলভ যেটা ডিকার ডব্লিউ, এটা এক্সপানশন হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি হলো। আচ্ছা, এবারে এক্সপানশন ওয়ার্কটা যেহেতু তোমার নেগেটিভ, আমরা ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু অ্যাজ এক্সপানশন ওয়ার্ক ইজ নেগেটিভ, ওই কনসিডার দ্য ম্যাগনিটিউড অনলি। তাহলে ডিকার ডব্লিউ এক্সপানশনের জন্য যে ম্যাগনিটিউডটা সেটা হয়ে যাচ্ছে পি এক্সটার্নাল ডিভি। আচ্ছা, পি এক্সটার্নালটা কত না পি ইন্টারনাল মাইনাস ডিপি ইন্টু ডিভি। এটা তাহলে এটা হলো হচ্ছে, আচ্ছা এইটাই বলছি, এটা হলো। আচ্ছা, এবারে দেখো আমার ইন্টারনাল প্রেসার তো কোনো একটা গ্যাসের ক্ষেত্রে ফিক্স থাকবে না, কোনো একটা গ্যাস যখন কনসিডার করছে তোমার ইন্টারনাল প্রেসারটা ফিক্স থাকছে। আচ্ছা, এবারে ফর এ গিভেন ভলিউম চেঞ্জ ডিভি এই ওয়ার্কটা কখন তোমার ম্যাক্সিমাম হবে। তাহলে দেখো ফর এ গিভেন ভলিউম চেঞ্জ ডিভি ডিকার ডব্লিউ এক্সপানশন উইল বি ম্যাক্সিমাম হোয়েন, দেখো খেয়াল করে যে ওয়ার্কটা হচ্ছে পি ইন্টারনাল মাইনাস ডিপি ইন্টু ডিভি। তাহলে এখানে ডিপিটা পজিটিভ, কিন্তু এখানে মানে ডিপি ইটসেলফ হচ্ছে পজিটিভ, এখানে কিন্তু নেগেটিভ সাইন নিয়ে আছে। তাহলে এই ওয়ার্কটাকে যদি ম্যাক্সিমাম করতে চাই, হ্যাঁ, এই ওয়ার্কটাকে যদি ম্যাক্সিমাম করতে হয় ডিপিটা কি হতে হবে, মিনিমাম হতে হবে। দেখ, এটা পি ইন্টারনাল মাইনাস ডিপি ইন্টু ডিভি, তো তাহলে কোনো একটা গিভেন ভলিউম চেঞ্জ ডিভির জন্য তার ডিভি ফিক্সড, পি ইন্টারনাল ফিক্সড। তাহলে এই ওয়ার্কটাকে যদি আমাকে ম্যাক্সিমাম করতে হয় তাহলে ডিপিটা কি হতে হবে, মিনিমাম করতে হবে। তাহলে পরে গিভেন ভলিউম চেঞ্জ ডিভি ডিকার ডব্লিউ এক্সপানশন উইল বি ম্যাক্সিমাম হোয়েন ডিপি ইজ মিনিমাম। আচ্ছা, আচ্ছা, ডিপি মিনিমাম মানে কি না, অ্যাডমোস্ট যেটা হতে পারে ডিপিটা টেন্স টু জিরো, কারণ ডিপিটা নেগেটিভ হতে পারে না, তার ডিপিটা টেন্স টু জিরো। আচ্ছা, এবার ডিপি যদি টেন্স টু জিরো হয় দিস ইমপ্লাইজ পি এক্সটার্নালটা কি হচ্ছে মোরালেস ইকুয়াল টু তখন পি ইন্টারনাল হয়ে গেল। কারণ কারণ আমি লিখেছিলাম কি পি এক্সটার্নাল তো পি ইন্টারনাল মাইনাস ডিপি। তাহলে যদি আমাকে ওয়ার্কটা ম্যাক্সিমাম পেতে হয় ডিপিটাকে মিনিমাম হতে হবে, ডিপিটা মিনিমাম মানে ডিপি তার নেগেটিভ হতে পারবে না, ডিপি টেন্স টু জিরো হবে। যখনই ডিপি টেন্স টু জিরো হবে পি এক্সটার্নাল টেন্স টু পি ইন্টারনাল হয়ে যাবে। তার মানে দ্যাট ইজ সিস্টেম ইজ ইন
মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং তার মানে এই যে পি এক্সটার্নাল পি ইন্টারনাল সমান হওয়া মানে কি সিস্টেম ইজ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। এটা কার কন্ডিশন? তার দিস ইজ দ্য রিভার্সেবল প্রসেস। যখন এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান হয়ে যাচ্ছে তখন সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, তখন সেটা হচ্ছে রিভার্সেবল প্রসেস। তো সেখান থেকে আমাদের কনক্লুশন কি হলো? কনক্লুশন হলো যে ফর এক্সপানশন রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক। তাহলে দেখো এই যে ডেরিভেশনটাকে করা হলো সেই ডেরিভেশনের জন্য যেটা মজা যে প্রসেসটা আইসোথার্মাল নাকি অ্যাডাবেটিক, আইডিয়াল গ্যাস কি নন আইডিয়াল গ্যাস কিচ্ছু ধরা হয়নি। সেই জন্য পরীক্ষা যদি তোমার 2 নম্বরের কোশ্চেন দিয়ে এইটাকে দেয় যে সো দ্যাট ফর এক্সপানশন রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক, তখন না তুমি এই রকম ভাবে করবে জিনিসটা। হ্যাঁ, মানে আগে আমি ওই গ্রাফিক্যালি একটা স্টেপে করলাম, তারপর দুটো স্টেপে করলাম, তাহলে ওয়ার্কটা বেড়ে গেল। সেখান থেকে বললাম যে এইরকম ভাবে আমি দেখাতে পারি যে যদি তুমি নাম্বার অফ স্টেপসটা ইনফিনিটি করো তাহলে ওয়ার্কটা ম্যাক্সিমাম হয়ে যাবে। কিন্তু ওইখানে যে ছবিটা আমি এঁকেছি, ছবিটা তো আইডিয়াল গ্যাসের জন্য ছবিটা এঁকেছি, একটা পিবি আইকোথার্মের মতো এঁকে ছবিটা আঁকার চেষ্টা করেছি আর কি। তারপর আইসোথার্মাল প্রসেসের কথা বলছি, মানে আইডিয়াল গ্যাস বলছি, আইকোথার্মাল প্রসেস বলছি। এখানে দেখে এসব কিছু ধরা হয়নি, কোথাও আইডিয়াল গ্যাস উল্লেখ করা হয়নি, কোথাও হচ্ছে তোমার আইকোথার্মাল প্রসেস বা ইত্যাদি কিছু উল্লেখ করা হয়নি। মানে এই যে ডেরিভেশনটা হয়েছে এটা কিন্তু একটা জেনারেল ডেরিভেশন। সো দ্যাট ফর এক্সপানশন রিভার্সিবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক। ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে কেমন করে হলো বুঝতে পেরেছো? ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তোমাকে একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরো এই একই রকম ভাবে তোমাকে যদি আস্ক করা হয় যে দেখাও যে কম্প্রেশনের জন্য রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য মিনিমাম ওয়ার্ক, তা তুমি কেমন করে এগোবে দেখো, একটুখানি একটু খেয়াল করো, দাঁড়াও 1 মিনিট। 1 মিনিট। একটু দাঁড়াও, একটুখানি সেভ হয়ে যাচ্ছে, একটুখানি একটুখানি ঘুরে নিই। এক সেকেন্ড। দেখো এবারে নেক্সট আমি একটা কোশ্চেন বলছি, শো দ্যাট ফর কম্প্রেশন রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য মিনিমাম ওয়ার্ক। এটা দেখাতে চাইছি, কি করে দেখাবে তুমি? দেখো ফর কম্প্রেশন পি এক্সটার্নালটা গ্রেটার দ্যান পি ইন্টারনাল হবে। তাহলে লেট আস রাইট পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ইন্টারনাল প্লাস ডিপি, যেখানে ডিপিটা গ্রেটার দ্যান 0। আচ্ছা, পরে ডিফারেন্সিয়াল ভলিউম চেঞ্জ ডিভি ওয়ার্ক ইনভলভ ডিকার ডব্লিউ, সরি এটা আবার 1 সেকেন্ড। মিনিট।
আর দেখো, তাহলে এবারে ডিকার ডব্লিউ তুমি কম্প্রেশনের যখন লিখছো মাইনাস পি এক্সটার্নাল ডিবি তো, আর এটাকে কি করছি দেখো, এই পি এক্সটার্নালটা যেমন আছে রাখলে এটা মাইনাস ডিবি করে দিলাম। কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাজ ফর কম্প্রেশন ভলিউমটা কমে যাবে, মানে ডিবিটা লেস দ্যান জিরো হচ্ছে, সেখানে মাইনাস ডিবি করে দিয়ে এটা গ্রেটার দ্যান জিরো করে দিলাম। মানে কম্প্রেশনের জন্য ভলিউমটা কমে যায়, তাহলে আমি মাইনাস সাইনটা ভেতরে ঢুকিয়ে দিলাম এটা। ঠিক আছে, এটা। তাহলে এবারে দেখো এইটা কি হচ্ছে, তাহলে ওইখানে একটা ফাঁকা হয়ে গেছে, এক সেকেন্ড। হ্যাঁ দেখো যেটা বলছিলাম, তাহলে আমি যেটা করলাম যে আগের ক্ষেত্রে এক্সপানশন ওয়ার্কটা নেগেটিভ বললে আমি ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলছিলাম, এখানে কোনো ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলার দরকার নেই। কম্প্রেশনের জন্য ডিবিটা কিন্তু নেগেটিভ, সেই মাইনাসটাকে ডিবির মধ্যে ঢুকে মাইনাস ডিবি করে দিলাম, যাতে সেটা পজিটিভ হয়ে যায়। এবার পি এক্সটার্নালটা কত? এটা পি ইন্টারনাল প্লাস ডিপি ইন্টু মাইনাস ডিবি, এটা। তাহলে এবারে দেখো, ফর এ গিভেন ভলিউম চেঞ্জ ডিভি, ডিকার ডব্লিউ কম্প্রেশন যেটা, এইটা তোমার মিনিমাম হবে কখন? না দেখো, এখানে পি, এখানে মাইনাস ডিবি তো পজিটিভ, তাহলে এখানে পি ইন্টারনাল প্লাস ডিপি আছে, তাহলে এই পুরো জিনিসটাকে মিনিমাম করতে হবে, ডিপিটা মিনিমাম হতে হবে। তাহলে ফর এ গিভেন ভলিউম চেঞ্জ ডিভি, ডিকার ডব্লিউ কম্প্রেশন উইল বি মিনিমাম হোয়েন ডিপি ইজ মিনিমাম। আচ্ছা, ডিপি মিনিমাম মানে কি? ডিপিটা অ্যাকচুয়ালি নেগেটিভ হতে পারবে না, ডিপি মিনিমাম মানে ডিপি টেন্ডস টু জিরো। দিস ইমপ্লাইজ, তখন কি হয়ে যাবে, পি এক্সটার্নাল পি ইন্টারনাল সমান হয়ে যাবে, দ্যাট ইজ সিস্টেম ইজ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। তার মানে কি দাঁড়ালো, তাহলে এই যখন সিস্টেম ইজ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস হয়ে যাবে, তখন এটা একটা রিভার্সেবল প্রসেস হয়ে যাবে। সেখানে আমি লিখতে পারি ফর কম্প্রেশন, আমি এখানে কনক্লুশন করতে পারি, ফর কম্প্রেশন রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য মিনিমাম ওয়ার্ক। ঠিক আছে, তাহলে দেখো একই রকম করে যেমন করে এক্সপানশনটা দেখালে, তেমন করে তুমি কম্প্রেশনটাকে দেখালে, তাহলে এই যে প্রুফটার বৈশিষ্ট্যগুলো দেখো, যে দিস প্রুফ ইজ জেনারেল, প্রুফ, দিস ডাজ নট অ্যাজিউম দ্যাট দ্য গ্যাস ইজ আইডিয়াল or the process is আইসোথার্মাল। কারণ আগে আমি যেটা গ্রাফিক্যালি দেখাচ্ছিলাম, একটা স্টেপ থেকে দুটো স্টেপ করে এক্সপানশনের জন্য ওয়ার্কটা বেড়ে যাচ্ছে বা কম্প্রেশনের ওয়ার্কটা কমে যাচ্ছে, হ্যাঁ, সেখানে কিন্তু আইডিয়াল গ্যাস ধরে নিতে হয়, যে আইসোথার্মাল প্রসেস ধরে নেওয়া হয়েছে। এটা কিন্তু জেনারেল প্রসেস, সেজন্য পরীক্ষায় পড়লে তুমি এই রকম ভাবে জিনিসটাকে করো। ঠিক আছে, বোঝা গেল? এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে খুব পড়ে। ঠিক আছে, আচ্ছা, একটা বাড়িতে প্রবলেম করতে দিচ্ছি, একটা প্রবলেম করো। এই একটা প্রবলেম দিয়ে আজকের মতো ছেড়ে দেব। সেটা হচ্ছে যে, প্রবলেমটা হচ্ছে এরকম যে n মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ expanded isothermally and irreversibly in two steps. একটা হচ্ছে V1 থেকে স্টেপ 1 এর থ্রু দিয়ে P প্রাইম V প্রাইমে গেল,
সে 2 এর থ্রু দিয়ে P2 V2 তে গেল। এটা এবার হচ্ছে ফাইন মানে এক্সপ্রেস দ্য ইন্টারমিডিয়েট প্রেসার P prime in terms of P1 P2 such that net work will be maximum। নেটওয়ার্ক এখানে ওয়ার্কের ম্যাগনিটিউডটা আছে ম্যাক্সিমাম। তাহলে তোমাকে দেখো ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে P1 V1, ফাইনালটা হচ্ছে P2 V2, একটা ইন্টারমিডিয়েট স্টেপ আছে P প্রাইম V প্রাইম। আর ইন্টারমিডিয়েট পয়েন্টটা কি ধরলে মানে কোথায় তুমি স্টেপটা ফেললে ওয়ার্কটা হচ্ছে ম্যাক্সিমাম হবে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে এক্সপ্রেস দ্য ইন্টারমিডিয়েট প্রেসার P প্রাইম ইন টার্মস অফ P1 P2 সাচ দ্যাট নেটওয়ার্ক উইল বি ম্যাক্সিমাম। তার সঙ্গে হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দিস ম্যাক্সিমাম ওয়ার্ক। দেখো আমি একটা স্টেপে P1 V1 থেকে P2 V2 তে না গিয়ে মাঝে একটা স্টেপ ফেলছে, একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট ভাবছে। এবার ইন্টারমিডিয়েট পয়েন্টটা তুমি একটা ক্যালকুলেট করে এমন একটা জায়গায় ফেলতে হবে যাতে করে হচ্ছে দুটো স্টেপে ম্যাক্সিমাম যতগুলো পসিবল ওয়ার্ক পেতে পারে তুমি ততখানি ওয়ার্ক হচ্ছে পাবে। মানে বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে দুটো স্টেপের জন্য ওয়ার্ক ক্যালকুলেট করে ওয়ার্কের যোগফলটা নিয়ে নাও, ওয়ার্কের এক্সপ্রেশনে সার্টেনলি P প্রাইম থাকবে। এবারে আমাকে P প্রাইমটাকে বের করতে হবে যাতে করে ওয়ার্কটা ম্যাক্সিমাম হয়। যে ওয়ার্কটা পাবে তাকে P প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে 0 করবে, সেখান থেকে P প্রাইমটা দেখবে বেরোবে রুট ওভার অফ P1 P2 এবং সেই মতো করে তুমি ওয়ার্কটা পেয়ে যাবে 2n RT 1 মাইনাস কত রুট ওভার অফ P1 P2 এরকম একটা তোমার ওয়ার্কের এক্সপ্রেশন বেরোবে। এটা তুমি করবে, ঠিক আছে? তা দেখো তাহলে আমি কতগুলো সিম্পল জিনিস করলাম। আগের দিন ডাউটসটাকে বাদ দিলে আজকে যেটা নিয়ে কথাবার্তা হয়েছে যে আমরা আগের দিনে ওয়ার্ক নিয়ে অনেক কথাবার্তা বলেছিলাম। আজকে প্রথমে আমি যেটা করলাম ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে বিভিন্ন টাইপসের প্রসেসে যে ওয়ার্কটা ইনভলভ হচ্ছে সেটাকে প্রথমে আমি করলাম। মানে প্রথমে এক্সপানশনের জন্য ইরিভার্সিবল সিঙ্গেল স্টেপ, ইরিভার্সিবল ডাবল স্টেপ আর রিভার্সিবল। কম্প্রেশনের জন্য ইরিভার্সিবল সিঙ্গেল স্টেপ, তোমার মানে ইরিভার্সিবল সিঙ্গেল স্টেপ, ইরিভার্সিবল ডাবল স্টেপ আর তোমার সাইক্লিক প্রসেস। এটা তাহলে ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে ওয়ার্কগুলো কি করে কি দেখাচ্ছি ছবি টবিগুলো প্রপারলি লেবেল করে তুমি আঁকবে। আচ্ছা ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে ইরিভার্সিবল প্রসেসকে এক্সপ্রেস করা যাচ্ছে না, কিন্তু রিভার্সিবল প্রসেসকে এক্সপ্রেস করতে পারবে, সেটা আমি দেখিয়েছি। একটা 2 স্টেপ রিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে নেটওয়ার্কটা 0 হয়, কিন্তু 2 স্টেপ ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে নেটওয়ার্কটা পজিটিভ হয়, সেটা আমি বুঝেছি। মানে তুমি যদি ইরিভার্সিবলি সাইক্লিক প্রসেস হয়, তুমি এখান থেকে শিয়ালদা থেকে আবার ফিরে এলে, তাহলে তুমি যদি ইরিভার্সিবলি যাও তাহলে কিন্তু তোমার কিছু খরচ হয়ে যাবে। এবং দেখো এখানে নেটওয়ার্কটা পজিটিভ হয়েছে মানে বেসিক্যালি ওয়ার্ক ডান তোমার অন দ্য সিস্টেম হচ্ছে, অর্থাৎ আমাকে কিছু কিন্তু ওয়ার্ক করতে হয়েছে। আর তারপরে আমি একটুখানি অন্যরকম করে 2 নম্বরের প্রবলেম হিসেবে পরে এক্সপানশনের জন্য রিভার্সিবল ওয়ার্কটা ম্যাক্সিমাম আছে সেটা জেনারেল প্রুফ করলাম। আর একই রকম করে হচ্ছে ইরিভার্সিবল কম্প্রেশনের জন্য রিভার্সিবল ওয়ার্কটা হচ্ছে মিনিমাম হয়, সেটা আমরা প্রুফ করলাম জেনারেলাইজ ওয়েতে। এই হচ্ছে যেটা আমাদের আলোচনা হলো। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করবো একটু দেখো। নেক্সট ক্লাসে এটা কনক্লুড করতে হবে। আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যাওয়ার আগে লাস্ট আর একটা ক্লাস নেব। আর এই ক্লাসে হচ্ছে মোর অ্যাবাউট ওয়ার্ক। এইটা আমি আরো ওয়ার্ক নিয়ে আরো বেশ কিছু প্রবলেম করব, সেটা করব। কিন্তু প্রথমে যে কাজটাকে আমাকে করে নিতে হবে, যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স তাহলে তোমরা যেটা করবে যে মানে যত থার্মোডাইনামিক্সে যতখানি পড়া হয়েছে একদম শুরু থেকে ইন্ট্রোডাক্টরি ক্লাস থেকে সেটা রিভিশন করতে আরম্ভ করো। করে আমি আর একটা ক্লাস নিয়ে 2টো ব্যাচেরই হচ্ছে তার পরের দিনে পরীক্ষা নেব। তাহলে আমি নেক্সট সপ্তাহের পরের সপ্তাহে আমি আর একটা ক্লাস নেব থার্মোডাইনামিক্সে। নেওয়ার পরে যতখানি হয়েছে সেটা তোমরা ভালো করে পড়ে নাও, পড়ে আমি পরীক্ষা নেব। পরীক্ষা নিয়ে তারপরে আমরা সেকেন্ড ফেজ যেটা, হ্যাঁ, যেখানে তোমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেখান থেকে স্টার্ট হবে, ইন্টারনাল এনার্জি নিয়ে কথাবার্তা বলা হবে, জুলস এক্সপেরিমেন্ট বলে একটা ব্যাপার আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলা হবে, সেটা আমরা শুরু করবো। আর
তাহলে একটুখানি ভালো করে পড়ে না, আসলে আমি এটা একটু একটা গ্যাপও দিতে চাইছি, কারণ কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা একটু পরে জয়েন করেছো, তাদের এই ৫টা ক্লাসের পরে তোমাদের একটুখানি ব্রিদিং দরকার আছে। আমি যা যা পিডিএফ ভিডিও হয়েছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি গ্রুপে, ঠিক আছে, মানে যতখানি পড়া হয়েছে আর কি, তার পিডিএফ ভিডিওগুলো এই ২-১টা ক্লাসের মধ্যে ২-১ দিনের মধ্যে আমি দিয়ে দেবো, সেটা তোমরা একটুখানি দেখতে থাকো। এবারে আমাকে যেটা করতে হবে, এই সবাইয়ের জন্য একটা নতুন জিনিস কিছুটা শুরু করতে হবে, হ্যাঁ, সেটা সবাই পড়বে আর কি। আর যাদের এই ক্লাসগুলো এখনো হয়নি তাদের জন্য পুরো জিনিসটা একটুখানি আলাদা করে আর কি, সেটা ক্লাসটা সবাইকে করার দরকার নেই, আমি একটা অন্য একটা এক্সট্রা টাইম ধরে সেগুলোকে রিভাইজ করিয়ে দেবো আর কি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, বলো কিছু অসুবিধা আছে কিনা, কি ডাউটস আছে? Sir, these free and simple system that's what thoughts are there on the solving actual case না ওটা আসলে ওটা গিবস এনার্জি ঠিক নয়, মোলার গিবস এনার্জি মানে কেমিক্যাল পোটেনশিয়ালের প্লট আর কি, হ্যাঁ। এবারে যে পয়েন্টে এই সলিড লিকুইড এবং গ্যাস বা সলিড লিকুইড যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ওই পয়েন্টে কি হলো, ওই পয়েন্টে কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য সলিড এবং কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য লিকুইড সমান হলো। এবারে যখন দুটো ফেজের কেমিক্যাল পোটেনশিয়াল সমান হয় তখন তারা ইকুইলিব্রিয়ামে থাকে। সেখানে সলিড লিকুইড যে পয়েন্টে মিট করলো সেইখানে সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট রিপ্রেজেন্ট করে আর কি। আবার যখন লিকুইড এবং ভেপারেটটা যে পয়েন্টে মিট করলো এটা হচ্ছে বয়লিং পয়েন্ট রিপ্রেজেন্ট করে। আর এমন একটা এক্সট্রিম প্রেসার তুমি তৈরি করতে পারো যেখানে সলিড লিকুইড আর গ্যাস তিনজনে একসাথে কোয়েনসাইড করে যাচ্ছে, সেইটা আবার তোমাকে বলা হয় ওই পয়েন্ট হচ্ছে ট্রিপল পয়েন্ট বলা হয় আর কি। এটা মানে এইটা আমাদের খুব এখন নেই, আমাদের এটা খুব ডিটেলে আছে। সেটা হচ্ছে তুই তো তোর কাছে আমার থার্মোডাইনামিক্সের বইটা কেনা আছে ভলিউম 3। আচ্ছা, তাতে হচ্ছে দেখবি যেখানে আমি ওই মানে ফেজ ডায়াগ্রামটা করা হয়েছে না, মানে পিওর কম্পোনেন্টের ফেজ ডায়াগ্রাম, হ্যাঁ, সেইখানে মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম এবং তার ডিটেল ডিসকাশন দেওয়া আছে। মানে গিবস ফ্রি এনার্জি ভার্সেস টেম্পারেচার নয়, এটা হচ্ছে মোলার গিবস ফ্রি এনার্জি অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার প্লট আর কি। আর সেইখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার বলা উচিত আর কি, মানে মোলার গিবস ফ্রি এনার্জি ভার্সেস টেম্পারেচার, হ্যাঁ। পিওর সাবস্টেন্সের যে ফেজ ট্রানজিশন যেটা আছে আর কি, সেখানে খুব ভালো করে আমাদের বলা আছে, হ্যাঁ, এটা বলে দেবো। হ্যাঁ, ওই ফেজ ডায়াগ্রাম ফর পিওর সাবস্টেন্স চ্যাপ্টার 18, হ্যাঁ, চ্যাপ্টার 18 দেখবে একদম প্রথম দিকেই হচ্ছে বিভিন্ন রকমের মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করা আছে, ঠিক আছে। এটা ঠিক আছে, তাহলে বলো আর কারো কিছু অসুবিধা আছে? আর কারো কিছু অসুবিধা আছে? তাহলে যতখানি পড়া হয়েছে ভালো করে পড়তে থাকো, মানে কোনো জায়গায় যদি কোনো ডাউটস থাকে, হ্যাঁ, তাহলে আমি দেখি এর মাঝে যদি একটা অনলাইন ক্লাস নিই, তাহলে সেই অনলাইন ক্লাসে যার যা ডাউটস আছে ডাউটসগুলো ক্লিয়ার করে নেবে, হ্যাঁ, করে আর ওই যেটা বললাম জিরো ল থার্মোডাইনামিক্সটাকে পড়াবো, আর বিভিন্ন ওয়ার্কের কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব, করার পরে আমি একটা পরীক্ষা নেব। তোমরা এই যতখানি পড়িয়েছি একটু ভালো করে পড়তে থাকো, তারপরে আবার দেখা যাক থার্মোডাইনামিক্সটাই কন্টিনিউ করব নাকি কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা আমাদের অনেকের পরীক্ষায় আছে আর কি, কেমিক্যাল কাইনেটিক্স কিছুটা শুরু করবো আর কি, সেটা সেখান থেকে ঠিক করা যাবে, ঠিক আছে।